এই যে 16টা অধ্যাদেশ যেটা উপস্থাপন হলো না, 10 তারিখে তো টাইম বার্ড হলো, আর 16টা থাকছে না, এখন নতুন করে বিল আকারে উত্থাপিত হবে। আপনারা বলছেন যে এটা আরো শক্তিশালী করে উত্থাপন করা হবে, কিন্তু এই 16টা নিয়ে আপনার জামাত এবং এনসিপি অর্থাৎ বিরোধী দলের আপত্তি আছে। তো এই বিলগুলো আগে আলোচনা করলে সমস্যা হতো কিনা? এই বিলগুলো আগে আজিজ ভাই, আমাদের একটা বিশেষ কমিটি করা হয়েছে, সেই কমিটিতে এটা আলোচনা হয়েছে, বুঝছেন? আলোচনা হয়েছে যে এই বিলগুলো এই লুফলস এর কারণে, যেমন মানবাধিকার কমিশন, দেখেন আপনাকে বলি, মানবাধিকার কমিশন আপনার গুম কমিশনের যে একজন ব্যক্তি যদি গুম হয়ে যায় তাহলে তার যেতে হবে মানবাধিকার কমিশনের কাছে। মানবাধিকার কমিশন এটাকে আপনার তদন্ত করবে যে আসলে লোকটা গুম হয়েছে না কি হয়েছে। এখন দেখেন মানবাধিকার কমিশনের কিন্তু মানে এনাফ ওয়ার্কফোর্স নেই, আপনারা সবাই জানেন। তিনি তদন্ত করতে যে লোকটা গুম হয়েছে না কি 2-3 মাস তো লাগবেই, অর্থাৎ এই 2-3 মাসে সেই লোকটা আপনার এই মামলায় রুজু হবে না যে লোকটা গুম হয়েছে। এবং যখন মামলা রুজু হবে তখন হচ্ছে ফৌজদারি আইনে। আমরা বলছি না, একটা লোক গুম হলে তাকে সরাসরি আইসিটি অ্যাক্টে দেওয়া হবে। তার মানে আমরা কত শক্তিশালী আইন দ্বারা তাকে আবদ্ধ করতে চাচ্ছি, যাতে তার একটা ক্যাপিটাল পানিশমেন্ট বা বড় ধরনের পানিশমেন্ট হয় এবং দ্রুত বিচারটা হয়। এই যে আমরা এই জন্য বলছি যে এই গুমের এই বিষয়টা আমরা পুনরায় আলোচনা করবো। এবং গুম কাকে গুমের সংজ্ঞা নিয়েও সমস্যা হয়েছে। দেখেন এখন যদি আমি একটা রাজনৈতিক দেশের নিরাপত্তার স্বার্থে আপনাকে আজিজ ভাই হয়তো কোন গোয়েন্দা সংস্থা মনে করেন এনএসআই ডিজিএফআই যে এসবিআই আপনাকে ডাকলে কি আপনি গুম হলেন না? আপনাকে সরকার ডাকতে পারে না? ডাকলো আপনাকে যে বিষয়টা জানার জন্য, বলছে সরকার যদি হেলাল ভাই তাই হয় তাহলে আইসিটিতে যদি হেলাল ভাই আইসিটিতে যদি আপনারা নেন আইসিটিতে, তাহলে তো আগে বিচার বিভাগের ফ্রিডম লাগবে, স্বাধীনতা লাগবে, সেখানে বিচারপতিদের নিয়োগের ব্যাপারে যেটা সেটার ব্যাপারেও তো আপত্তি আছে। নাইস কোশ্চেন ইউ হ্যাভ রেইজড, নাইস কোশ্চেন। দেখেন বিচারপতিদের নিয়োগে স্বচ্ছতা রাখার জন্য আগের যে নিয়ম ছিল যে প্রধানমন্ত্রীর অনুমতি পরামর্শক্রমে আপনার প্রেসিডেন্ট বিচারপতি নিয়োগ দেয়, আমরা বললাম যে না, এর সাথে প্রধান বিচারপতি থাকতে হবে। কিন্তু আলী রিয়াজ সাহেব যে নিয়মটা করে গেলেন, এখানে প্রধান বিচারপতিও থাকবে না, প্রেসিডেন্টও থাকবে না, ওই যে একটা কমিটি করে দিয়ে যাবেন, কমিটির একটা ফর্মুলা রয়েছে, ওই কমিটি বিচারপতি নিয়োগ দেবে। তাহলে আজিজ ভাই আপনি বলেন, বিচারপতি নিয়োগে যদি প্রধান বিচারপতিকে না রাখা হয় আর প্রেসিডেন্টের অর্ডার নিতে হবে, এটা তো আমাদের সংবিধানে রয়েছে 97 or 98 আর্টিকেলে যে আপনাকে বিচারপতি নিয়োগে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের পরামর্শ নিতে হবে, তাই না? আচ্ছা, সেইটাকে আপনি যদি পলিটিসাইজ করেন, আমরা প্রধান বিচারপতিকে বলছি তাকে রাখতে হবে, সেও একটা বোর্ডের মেম্বার থাকবে, কিন্তু ওনারা বলছেন যে না, আলী রিয়াজ সাহেব যেটা বলেছেন যে না, তিনি যে ফর্মুলা দিয়েছেন ওই ফর্মুলায় কিন্তু প্রেসিডেন্টও থাকে না, প্রধান বিচারপতিও থাকে না। এটা আমরা বিশেষ কমিটি মানে কিছু কিছু জায়গা আছে সত্যিকার অর্থে আলোচনা। ঠিক আছে হেলাল ভাই, বিষয়টা হলো আমাদের বর্তমান সংবিধানে আছে যে প্রেসিডেন্ট প্রধান বিচারপতি পরামর্শে কাজ করবে 2টি কেস ছাড়া, সেটাও আসলে ইনডাইরেক্টলি প্রধানমন্ত্রীর পরামর্শেই করে। এখন যদি কমিটি করেন প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবং প্রেসিডেন্ট, তাই প্রেসিডেন্ট তো আর প্রধানমন্ত্রীর পরামর্শের বাইরে যেতে পারবে না। তাহলে এই কমিটি তো 3 জন এমন করা যায় কিনা? তাহলে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার যে ভারসাম্য বানানোর বিএনপির যে আগে ছিল 31 দফায়, সেটা করে নিলে তো এই সমস্যা হচ্ছে না। 3 জনের ইকুয়াল ভোটিং স্ট্যান্ড যদি থাকে, তাহলে এই 3 জন বাইরের থেকে আপনার এই প্রফেশনাল বা অমুক সমক বেশ বাঁচার দরকার নেই, 3 জনই তো সব। এবং আরেকটা বলছিলেন যে আমলা নির্ভরতা। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে সব জায়গায় আপনি যেহেতু মাননীয় এখন সংসদ সদস্য, আপনারও তেমন কিছু করার নাই। হেলাল ভাই আপনার কনিষ্ঠ বলেই বলতেছি যে আপনি রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলি সেগুলোকে একদমই নিরপেক্ষভাবে যোগ্য ব্যক্তিকে বসাতে হবে। এই প্রত্যেকটা জায়গায় আমলা সব পারে, এইটা ধারণাটা কেন রাজনীতিবিদদের? সব জায়গায় আমলা বসায় দেয়, কারণটা কি? দুটো বিষয়। জি, একটু আমি ছোট করে বলি। দেখুন
যে আলিয়া সাহেবের ঐক্যমত কমিশনে আপনি যে কথাটা বললেন সেইটা করে গেছে, আমরা সেইটা করব না বিধায় আমরা বলছি যে আগে মানে কনস্টিটিউশনে যেটা ছিল যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রেসিডেন্ট নিয়োগ দেন, এইটা তো আপনার কমিটিতে নতুন যে কমিটি করা হবে সেখানে প্রেসিডেন্টকে রাখা হবে, প্রধানমন্ত্রীকে হয়তো বা রাখা হবে এবং প্রধান বিচারপতিকেও রাখা হবে এবং আরো আপনার 4 থেকে 5 জন সার্চ কমিটিতে আরো 4 থেকে 5 জন, তারা কি আমলা না আপনার বিভিন্ন প্রফেশনালস থেকে আসবে জি। বা সমাজের সিভিল সোসাইটি, এইটা এখনো নির্ধারণ হয়নি। আমাদের এইটা ঠিক করার জন্য আরেকটি বিশেষ কমিটি করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে স্পেশাল পার্লামেন্টারি কমিটি, বুঝছেন, সেটাও করা হবে। সেটা করা হবে যে সমস্ত অর্ডিন্যান্স গুলো তোলা হয়েছে সেই লুফোলস গুলোর ফলে তো আমরা বাদ দিলাম এই অর্ডিন্যান্স গুলো, যেমন বিচারপতি নিয়োগেরটা আপনি বললেন, সেইটা কারা কারা এই বিচারপতি নিয়োগে থাকবে। আমরা সংবিধান অনুযায়ী বলেছি যে প্রেসিডেন্ট থাকবে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি দিবেন, অথবা প্রধানমন্ত্রীও থাকবেন, আর প্রধান বিচারপতিতে অ্যাড করেছি এবং আরো অন্যান্য লোক থাকবে। অতএব এইটা এখনো ডিসিশন হয়নি, এটা এই পর্যন্ত এইভাবেই আছে। এটা একদম নতুন পরিষ্কার, একদম পরিষ্কার। এটা নিয়ে সুযোগ হলে আমরা ধীরে ধীরে পরবর্তীতে আরো এগোবো, আলোচনা করতে হ্যাঁ, পারবো। এবং সেটা নিয়ে কথা বলার চেষ্টা করবো। মনে হয় সাহেবিন, একটা বিষয় একটু বলবেন। প্রথমত আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলে যারা আছেন এবং সরকারি দলে যারা আছেন তাদের বক্তব্যের মধ্যে একটা কমন সুর আছে। দুটো পক্ষই আসলে চাই দ্বিতীয়বার যেন কেউ ফ্যাসিস্ট হয়ে আসতে না পারে। কাজে এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম একটা আইন বা এরকম একটা অবস্থান তৈরি করা, যে কারণে আসলে পার্লামেন্টটা কার্যকর হোক, প্রাণবন্ত হোক, সবার সেটা প্রত্যাশা এবং বোধ করি সেটাই হচ্ছে। কিন্তু যখন অভিযোগ করা হয় সমঝোতা ভঙ্গ হয়ে গেছে, বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে, যে কারণে ওয়াকআউট করছি, তখন আসলে সেই শঙ্কার জায়গাটা তৈরি হয় কিনা যে পুরাতন রাজনীতি ফিরে আসছে আবারও। জি। জি, ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার বিজ্ঞ সহ-আলোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, অনেক ক্ষেত্রে যেটা আসলে বলা হয়, অনেকেই মানে অনেক দল আসলে সেটা ধারণ করে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? জি। ধরেন, আমরা তো আসলে মনোবিজ্ঞানীও না, বা আমাদের আসলে মানে আমরা নবী রাসূল পর্যায়ের কেউ না, সুতরাং এটা আসলে কাজকর্ম দিয়ে আমরা বুঝবো, এটা ছাড়া তো আসলে কোনো উপায় নাই। জি। তো আমি যেটা মুখে বলছি সেটার সাথে আমার কাজের মিল থাকলেই না আমি বুঝবো যে ঠিক আছে, আসলে এই আবার নতুন করে একটা ফ্যাসিস্ট তৈরির যে যত ধরনের ফাঁকফোকর আছে সবগুলো কি আসলে সরকার রাখতে চাচ্ছে নাকি চাচ্ছে না। এখন দেখেন যে এই বিষয়টি নিয়ে কে সংসদে ওয়াকআউট হয়েছে, এটি কিন্তু খুবই যৌক্তিক একটা বিষয়। এটা হচ্ছে প্রথম, এটা দিয়ে আমি শুরু করি। সেটা হচ্ছে যে জুলাই স্মৃতি জাদুঘর, এখানে বলা আছে যে এই অধ্যাদেশটি কিন্তু ওই 98টি অধ্যাদেশের মধ্যে একটি, যেটা নিয়ে কিন্তু খুবই রাইটলি ভাই অলরেডি বলেছেন যে সেই জিনিসগুলো কিন্তু ঐকমত্যে এসছে, এবং এই যে সংসদীয় পর্যালোচনা কমিটি তারা কিন্তু ঐকমত্যে এসছে যে ঠিক আছে এই 98টা নিয়ে আমরা কোনো কথা বলবো না, এটা সংসদে আমরা বিল আকারে পাশ করে দিব, মানে কোনো সংশোধন ছাড়াই। তো এরপরে যেটা হলো যে সেখানে চেয়ারম্যান হিসেবে যার থাকার কথা তিনি একজন সিভিল সোসাইটির লোক থাকবেন, যিনি কিনা এখানে মানে উনি আলাদাভাবেই থাকবেন, উনি সরকারের কোনো অংশ না, সরকারের নির্ধারিত শর্তে জায়গায় নিযুক্ত হবে একদমই। এবং এবং এই যে যুক্ত হবেন তিনিও কিন্তু সরকারের পছন্দেরই, আমি যদি বলি মানে সরকারের মনোনীত। সুতরাং শুধুমাত্র সরকারের সাথে সরাসরি সম্পৃক্ত না, এই একটা জায়গায় একটা অসুবিধা, যে সরাসরি সে হয়তো সরকার দলীয় হবেন না বা কিছু। তো এই জায়গাতেও যদি আসলে এই ন্যূনতম জায়গাতেও যদি আসলে মানে সরকারের পক্ষ থেকে এই ডিসেন্টটা আসে যে না আসলে সেটাও সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে থাকতে হবে এবং সংস্কৃতি মন্ত্রী আসলে এটা প্রধান হবে, তাহলে এর থেকে তো আসলে মানে আর কতভাবে আসলে দলীয়করণ করা যায়। দেখেন, এই জুলাই স্মৃতি জাদুঘরটা কিন্তু আসলে কোনো দলের না, না, এটা তো আসলে একটা বুঝতে হবে বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী এটা তো আমাদের জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন এটা একটা জীবন্ত জাদুঘর। এই জীবন্ত জাদুঘরটা তো আসলে কোনো দলের হইতে পারে না, এবং এখানে যদি ঐকমত্যের স্বার্থে এবং জাতীয় ঐক্যের স্বার্থে যদি এরকম হয় যে না বিরোধী দল এরকম আস্থাহীনতা তাদের মধ্যে আছে, সেখানে এটা ইন্ডিপেন্ডেন্ট রাখলে কিন্তু কোনো অসুবিধা নাই। এবং এই এখানে যদি একটু একটা বিষয় একটু পরিষ্কার করে দেন, আমরা আসলে সেই অধ্যাদেশ যেটা আসলে পাশ হওয়ার কথা ছিল নিখুঁতভাবে, সেই অধ্যাদেশের একটা বিষয়ে বলা ছিল যে 4টি ক্ষেত্র অর্থাৎ শিক্ষা, ইতিহাস, সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে
কোনো প্রথিতযশা বিশেষজ্ঞ একজন ব্যক্তি পর্ষদের সভাপতি হবেন, যিনি সরকার কর্তৃক নির্ধারিত শর্তে নিযুক্ত হবেন। এখন প্রশ্ন হচ্ছে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, শিক্ষা এই সমস্ত ক্ষেত্রে আমরা এমন কোনো নিউট্রাল ক্যারেক্টার পাবো কিনা যেখানে বিরোধী দলও সমর্থন করবে এবং সরকারি দলও সমর্থন করবে? কারণ আমরা দেখতে পাচ্ছি এক পক্ষ সমর্থন করলে আরেক পক্ষ সন্দেহ করে। এইটা হচ্ছে বাংলাদেশের একেবারে চিরাচরিত অসুবিধা। যেমন আমরা অনেক ক্ষেত্রে এখন শুনি যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি এনসিপি সরকার ছিল, অথচ এই সেই সময় যদি আসলে ঐকমত্যে না আসতো সব রাজনৈতিক দলগুলো, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কঠিন ছিল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সব রাজনৈতিক দলের সমর্থনে কিন্তু সেই সরকারটি গঠিত হয়েছিল। কিন্তু এখন যখন আসলে সেই সরকারকে গালমন্দ করতে হয়, তখন আসলে সেটা দোষ দেওয়া হয় আসলে এনসিপি, এবং এখন সাথে যুক্ত হয়েছে জামাত এনসিপি। তো জামাত এনসিপির দায় হয়। কিন্তু আমরা কিন্তু যদি আমি বাস্তবিক অর্থে দেখি, তাহলে কিন্তু সেই সরকারের বিএনপির অনেক বেশি আমি যদি বলি প্রভাব ছিল, প্রচ্ছন্ন প্রভাব ছিল, যেটা এখন প্রত্যক্ষ করছি আমরা। আমাদের 3 জন মাননীয় মন্ত্রী সেই সময়কার উপদেষ্টা ছিলেন। সুতরাং এই জায়গায় আমার মনে হয় যে এই একেবারে নিউট্রাল মানুষ, আমি যদি বলি বেগম খালেদা জিয়া নিজে বলেছিলেন যে শিশু এবং বৃদ্ধ ছাড়া বাংলাদেশে বোধহয় একেবারে কোনো নির্দলীয় লোক পাওয়া যাবে না, কোনো লোক পাওয়া যাবে না। এবং এটি খুব সত্য না, এটা অনেকখানি সত্য। কিন্তু আমাদের মনে হয় যে এই জায়গা থেকে কোনো একটা স্ট্যান্ড পয়েন্টে আসা উচিত, যিনি সিভিল সোসাইটির মানুষ যারা আছে, কিছু মানুষ তো অবভিয়াসলি আছে, আমরা খুঁজলে পাবো, কিন্তু এখানে আসলে দলীয় স্বার্থটা বা দলীয় এজেন্ডা গুলো একটু পেছনে রাখতে হবে এটার জন্য। দেখেন, আমি যেটা দেখি যে বিএনপির সরকারের আসলে অসুবিধার জায়গাটা কোথায় এই অধ্যাদেশগুলো বাস্তবায়নে। তারা বলছে অধিকতর কনসালটেশনের প্রয়োজন, অধিকতর গবেষণার প্রয়োজন। তো এই ধরনের সুপারিশই তারা লিখে রেখেছে। তো এখানে এই অধিকতর কনসালটেশন করে বিএনপির মতো করে অধ্যাদেশগুলো বানাতে চায় এবং সংসদে পাশ করতে চায়। কিন্তু এই 5 আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ঐক্যের জন্য তো আমরা অনেক কিছু করেছি, সেটা কেন দলীয় ভাবেই করতে হবে? দেখেন, এখানে যে 4টি অধ্যাদেশের কথা এসছে, যেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে 12 তারিখের পরে ল্যাপস হয়ে যাবে। আমি শুধুমাত্র আপনাকে সুপারিশগুলো কি করা হয়েছে সেগুলো নিয়ে একটু বলবো। সেটা হচ্ছে দুদকে সুপারিশ করা হয়েছে বাছাই কমিটি এবং কমিশনের সদস্য সংখ্যার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন। মানে সেখানে তারা বলছে দুদকে মানে তাদের সরকারের লোক কম হয়েছে। হ্যাঁ, মানে সরকারের লোক আসলে বেশি হয় নাই। ওখানে যেই একটা 7 জনের কমিটি, সেখানে সরকারের লোক আরো দেওয়া প্রয়োজন। এটা নিয়ে ওনাদের অবজারভেশন আছে। তার মানে দুদকটা একটু দলীয়করণ করতে পারলে ভালো হয়। এবং দেখেন, এখানে আরেকটা কথা বলা হয়েছে যে দুদক কিন্তু এতদিন সরাসরি এই অধ্যাদেশের যেটা বলা আছে, সরাসরি মামলা করতে পারতো যে কোনো সরকারি কর্মকর্তা এবং কর্মচারীর উপরে। কিন্তু এই মামলা করার যে এখতিয়ারটা, সেটা কিন্তু রদ হয়ে যাবে এই 12 তারিখের পরে। কারণ এই সরাসরি হচ্ছে মামলা অনুসন্ধান করে দুদক যদি মামলা করে, এটা সরকারের জন্য একটা অসুবিধা। তার মানে সরকারের কোনো নিরপেক্ষ হতেই দিবেন না। ঠিক আছে, এটা গেল হচ্ছে দুদকের ব্যাপার। আমি যদি এখন বলি যে মানবাধিকার নিয়ে কি অসুবিধা, মানবাধিকার নিয়ে ওনারা ছোট বলছেন ছোট করে বললে যে ভালো হয় জাতীয় মানবাধিকার। মনিয়া শারমিন, কারণ আপনি কথাগুলো আমি নিয়ে যাব তো একবারে বলেছি ছোট ছোট করে। জি 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 আমি একবারে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে একেবারে মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও কিন্তু সরকারের একই অবস্থা, যে এখানে আসলে মানবাধিকার কমিশনকে সরকারের কোনো মন্ত্রণালয় বা বিভাগের আওতায় রাখা হয়নি। ওনাদের স্পেসিফিক সুপারিশটা আমি বললাম। আচ্ছা বলেন তো আমাকে, মানবাধিকার কমিশনকে কেন কোনো মন্ত্রণালয় বা সরকারের মানে অন্তর্ভুক্ত করে রাখা দরকার আছে? ওনাদের সুপারিশ যদি এটাই হয় যে কেন রাখা হয়নি মানবাধিকার কমিশনকে, তার মানে আপনি দলীয়করণ করতে চান। এটা আপনি সুপারিশ লিখিতভাবেই এটা করেছেন। এবং গুম কমিশনের কথা যদি বলি, যে গুম কমিশনের ক্ষেত্রে ওনারা বলছেন যে গুমের সংজ্ঞায় ওনারা বলছেন যে জাতীয় বা রাষ্ট্রীয় কোনো একটা নিরাপত্তার ক্ষেত্রে কাউকে যদি আসলে মনে হয় থ্রেট, তাকে হচ্ছে আটক করা যাবে, সেটাকে গুম বলা যাবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে হাসিনা সরকার থেকে, এখন হাসিনা যদি বলতো যে আমাদের খুবই শ্রদ্ধাভাজন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি জাতীয় নিরাপত্তার জন্য তখন থ্রেট ছিলেন, তাহলে তাকে গুম বলা যাবে না, তাহলে কি আমরা সেটা মানবো? এখন হাসিনা এসে যদি বলে যে ইলিয়াস আলী তিনি বিএনপির একজন নেতা,
যে তিনি হচ্ছে জাতীয় নিরাপত্তার জন্য থ্রেট, সেই জন্য আমি তাকে আটক করেছি, এটাকে গুম বলা যাবে না, তাহলে কি আমরা মানবো? তো এখন আমার আসলে একদম স্পষ্ট কথা হচ্ছে যে যখন আসলে বিএনপি মজলুম ছিল তখন তারা এই জিনিসগুলোর জন্য, এই বিচার বিভাগের নিরপেক্ষতা, এই মানবাধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে নিরপেক্ষতার জন্য ওনারা আন্দোলন করেছে, ওনারা গণতন্ত্র চেয়েছে। কিন্তু এখন বিএনপি যখন সরকারে, তখন ওনারা গণতন্ত্র তোয়াক্কা করছে না, ওরা নির্বাহী ক্ষমতা বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। এখন এইটার আসলে সমাধান কি এটা আমি জানি না। মানে মানে যখন আসলে এটা এক কথায় যদি আমি বলি যে এখন আমি বলছি না, এটা অনেকেই আসলে বলা বলি করছে যে বিএনপি একসময় মজলুম ছিল, কিন্তু মানে সরকারে চলে গেলে আসলে বিএনপি মানে তার কথাবার্তা এবং তার সবকিছু আসলে সেই স্বৈরতন্ত্রের দিকে আবার চলে যাচ্ছে কিনা, এবং সংসদীয় স্বৈরতন্ত্রের দিকে আমরা এই অধ্যাদেশগুলো বাতিলের মধ্যে দিয়ে যাচ্ছি কি, এটা একটা বড় প্রশ্ন। খুব স্পষ্ট করে বরাবরের মতোই মনিরা শারমিন বললেন। এবং মনিরা শারমিনকে আমি একটা কথা বলি, ছোট করে জি। দেখেন এটা সত্য, বাংলাদেশে নিরপেক্ষ লোক পাওয়া কঠিন, তবে আপনার এই কালচারটা তৈরি হয় নাই। আমেরিকান সরকার কিন্তু বিচারপতিও নিয়োগ করে, কিন্তু বিচারপতি চেয়ারে বসার পরে কাউকে ছাড়ে না, যিনি নিয়োগ করেন তাকেও ছাড়েন না। যেমন বাইডেন যখন প্রেসিডেন্ট ছিল তিনি বিচারপতি নিয়োগ দিয়েছিলেন, অর্থাৎ পার্টির থেকে নমিনি করে। তার ছেলে আমেরিকাতে আপনার ড্রিঙ্ক করা অপরাধ না, কিন্তু ড্রাঙ্ক হলে অপরাধ। সে ড্রাঙ্ক হয়ে ধরা পড়ছে, তখন তার বিচার, গাড়ি চালানো অবস্থায় তার বিচার হচ্ছে। তাকে প্রশ্ন করছে সাংবাদিকরা যে আপনার ছেলে তো এই করছে, এখন তো বিচার হবে, তার তো 10 বছর জেল হবে। আমার কিছু করার নেই। এই কালচারটা তো এখনো বাংলাদেশে ডেভেলপ করে নাই। তারপরে আমি বলি, দেখেন যে আমাদের সাংবাদিকরা, বিশেষ করে রিপোর্টার্স ইউনিটি খুবই ডাইনামিক, খুবই ভাইব্রেন্ট, খুবই অ্যাগ্রেসিভ, যা বলেন সেইটাতে আমি 10 বছর আছি, কোনো সমস্যা তো হয় নাই। কিন্তু আমি যদি ধরেন আপনাদের এই পলিটিশিয়ানদের কোনো কমিটিতে ঢুকান, সাথে সাথে বলবে এই লোক বিএনপির, কিন্তু আমি তো রিপোর্টার্স ইউনিটির সবাই আছে, কোনো সমস্যা তো হয় না। আমি তো, কারণ হচ্ছে নিয়মটা অ্যাসার্ট করা হয়, তাই না? যেমন আমি বিএসএসে ছিলাম যখন, ওখানে হিউম্যান রাইটস প্রজেক্ট ছিল, মানবাধিকার প্রজেক্ট ছিল, সেটার প্রজেক্ট ডাইরেক্টর ছিলাম, সমস্যা হয় নাই তো। মানে সমস্যা আমাদের আইনে না, সমস্যা যে মানুষটা আসলে দায়িত্ব দেওয়া হচ্ছে। মানুষটা পলিটিক্যাল বিশ্বাস থাকতে পারে, কিন্তু মানুষটা। আজিজ ভাই আমার এখানে একটা অসুবিধা আছে। আপনি যেটা বললেন আমি এটাই বলছি যে আমরা তো চাই যে মনিরা শারমিনও যদি এমপি হয়, মনিরা শারমিন যদি সরকার দলে থাকে এবং আমি যদি কোনো মন্ত্রী হই সরকারের, আমার দুর্নীতিও দুদক ধরুক। আমি যদি কোনো মানবতা বিরোধী অপরাধ করি সেই জায়গায় আমারও বিচার হোক। এবং এখানে যদি এরকম হয় যে নাহিদ ইসলাম তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী কখনো হন, নাহিদ ইসলামের দুর্নীতিও আসলে ধরা পড়ুক, সেটা দুদকের মাধ্যমে হোক। সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলোকে তো আমাদের নিরপেক্ষ করতে হবে। এখন বাংলাদেশে সেই কালচার নাই, সেজন্যই তো আসলে হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হয়েছে। এখন আমরা যদি সিস্টেমগুলো আবারও রাখি, তাহলে তারেক রহমান একসময় ফ্যাসিস্ট হওয়া থেকে আমরা রোধ করতে পারবো না। আপনি যে সমস্ত পয়েন্টগুলো আপনি বললেন, সেই সমস্ত পয়েন্টগুলো নিয়ে একটু মাননীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল আপনার কাছে আসি। মানে মনিরা শারমিনের কথা আপনি শুনছিলেন, খুব স্পষ্ট করে তিনি কয়েকটা পয়েন্ট বলেছেন। প্রথমত দুদকের ক্ষেত্রে তার জায়গা থেকে যেই বক্তব্যটা, সেটা হচ্ছে যে এটাও একটা দলীয়করণ করার একটা চেষ্টা করছে বিএনপি। একটা বড় প্রশ্ন, মানবাধিকার কমিশনকে কেন কোনো মন্ত্রণালয়ের আন্ডারে থাকতে হবে, সেটাকে কেন আসলে দলীয়করণ করা হবে। গুমের বিষয়েও বলা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত কারণে, কারো জিজ্ঞাসাবাদ করার কারণে যদি তাকে নিয়ে যাওয়া হয়, সেটাকে কেন গুম বলা হবে না, একটু কি ব্যাখ্যা দেবেন? আমি প্রথমে মনিরা শারমিনের যে বক্তব্য, এই বক্তব্যকে আমি ধন্যবাদ জানাই যে সে সমস্যাগুলো চিহ্নিত করছে। এখন সমস্যা চিহ্নিত করলে সমাধানটাও কিন্তু আমাদের রাজনীতিবিদদের, আমাদেরকে সবাইকে মিলেই দিতে হবে, তাই না? এখন প্রথম বক্তব্য হলো যে দুর্নীতি কমিশনের যে আপনার স্বাধীনতা এবং নিরপেক্ষতার কথা বলছেন, আমি একটু আমাদের নিজের ঢোল আমার একটু পেটাতেই হবে। দুর্নীতি দমন কমিশনটা কিন্তু আমরা গঠন করেছিলাম, এটা আপনাকে ভুলে গেলে চলবে না। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে যে আমাদের জেহাদ, এই জেহাদটা কিন্তু আমরাই সূচনা করেছিলাম। এখন এই দুর্নীতি কমিশনটা কিভাবে গঠিত হবে তার জন্য সংসদে 5 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। আমিও মনিরা শারমিনের সাথে একমত যে দুর্নীতি কমিশনকে শক্তিশালী করতে হবে। এখন যদি বলেন যে আপনি একটা কথা বলছেন যে সরকারি কোনো ব্যক্তিকে দুর্নীতি কমিশন যদি মামলা করতে চায়, তাহলে ওই প্রতিষ্ঠানের আপনার নিতে হবে, একটা জবাব, আপনার জিজ্ঞাসাবাদ, মতামত দিতে হবে।
এটা হলো আগের যে কমিশন, সেই কমিশনের আইন। আমরা এই আইনটা চেঞ্জ করব, কিন্তু আমরা যে চেঞ্জ করবো এটা ইউ দ্য পিপুল আর নট বিলিভিং যে আমরা চেঞ্জ করব না। যেহেতু এইটা আবার পরে তোলা হবে, এই দুর্নীতি দমন কমিশনের বিলটা তোলা হবে, যদি 5 সদস্য বিশিষ্ট কমিটি করা আছে, নিশ্চয়ই মনিরা শারমিন আপনার এই কথাগুলো সেখানে থাকবে, যেহেতু আপনাদের পার্লামেন্টারিয়ানরা সেখানে আছেন, তারা এই কথাগুলো, যদি ওই কমিটিতে আপনাদের কেউ নেই, আমি আবেদন জানাবো জামাতে ইসলামকে যে আপনারা কেন এই স্পেশাল কমিটিতে আপনারা 4 জন গেলেন ঠিকই, কেন আমাদের এনসিপির একজন ভাইকে নিলেন না? তাহলে তো আরো ভালো হতো জিনিসটা, তাই না? কমিটিতে আপনারা মেজরিটির ফলে আপনারা 4টা পদ নিয়ে নিলেন, কেন আপনি তাদের একটা দিলেন না? তারাও তো 6টা সিট পেয়েছে, একটা তো পেতেই পারে। তাহলে এই যে মনিরা শারমিন যে কথাগুলো বলছে, এই কথাগুলো ওখানে উঠতো, এবং জামাতেরও উচিত হবে এই কথাগুলো তোলা যখন ফার্দার এই মিটিংটা হবে এবং এই বিলটা যখন তোলা হবে। এবার আসেন, আপনি বলছেন যে আপনি আরেকটা বললেন যে গুম কমিশনের কথা বললেন, যে তার আগে রাষ্ট্রীয় মানবাধিকারের বিষয়টাও ছিল আর কি, হ্যাঁ, যেটা কেন মানবাধিকার মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে আর কি। দেখেন, মানবাধিকার যদি মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের বিশেষ কমিটির বক্তব্যে যদি এরা থেকে থাকে, যেহেতু এটা এখনো হিডেন একটা এজেন্ডা, যেহেতু তোলা হয়নি, আর আমাদের যে স্পেশাল কমিটি, সেই কমিটিতে আমাদের আছে 7 জন, ওদের আছে 4 জন, সেখানে যদি আমাদের এই প্রস্তাবটা তুলে আসা, আমরা বলি যে এটা কোনো একটা মন্ত্রণালয়ের অধীনে হবে, তখন নিশ্চয়ই তারা ভেটো দিবে, মানবে না। অতএব একটা আলোচনা হবে, আলোচনা হয়ে তারপরে এটা আসবে। এখন আপনি পূর্বানুমান করছেন যে বিএনপি এই প্রস্তাবটা দিয়েছে, ঠিক আছে, বিএনপি দিয়েই থাকে, তাহলে তো আলোচনার সুযোগ রয়েছে, যেহেতু প্রস্তাবটা তোলা হয়নি। এই জন্য তো আমরা তুলিনি, যেহেতু অনেক আলোচনার বিষয় আছে। আজকে রাত্রের মধ্যেই সমস্ত বিল তো আমাদের পাশ করতে হবে। অতএব এই যে লুফলস গুলো, এই যে মানবাধিকার কমিশন, গুম কমিশন, স্বাধীন বিচারালয়, এখানে এই লুফলস গুলো নিয়ে আলোচনার সুযোগ ছিল না, সবাই আমরা ঐক্যমত হ্যাঁ, হয়েছি। এক্ষেত্রে ছোট করে কি আপনি এটা একটু যুক্ত করবেন, মানে গুমের সংজ্ঞাটা বদলে গেল কেন? মানে গুমের সংজ্ঞাটা আসলে বদলে গেল না, গুমের সংজ্ঞাটা কি হওয়া উচিত এখনো তো, যেহেতু একটা সংজ্ঞা আমরা দিয়েছি, মানে আমাদের বিশেষ কমিটির সংজ্ঞা দিয়েছে যে একজন ব্যক্তি যদি রাষ্ট্র মনে করে যে হি ইজ থ্রেট ফর ন্যাশনাল সিকিউরিটি, স্টেট ক্যান আস্ক হিম, ক্যান আস্ক। এখন আপনি যদি আস্ক করে তাকে ডিটেইন করেন, ডিটেইন করলে উইদিন 24 আওয়ার্স ইউ হ্যাভ টু শো বিফোর দ্য কোর্ট। এটা হলো আমাদের প্রচলিত নিয়ম। এখন আপনি কোর্টের সামনেও নিয়ে গেলেন না, এভাবে যদি 24 ঘন্টা পার হয়ে যায়, তখনই কি আপনি গুম বলবেন? না না, আমাদের কোনো টাইম ফ্রেম থাকবে যে এতদিন পর না পাওয়া গেলে সেটা গুম? না, একটা একটা এখন যদি একটা লোককে যদি ক্রিমিনাল কেসে ধরা হয়, ধরেন ক্রিমিনাল কেসে ধরা হলো, কিন্তু পুলিশ এখনো বলছে তার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করছে, কিছু কনফিডেন্স, সব ক্ষেত্রে যা তা হবে তা না। এই বিষয়গুলো আমি যেভাবে বলছি, এটা আমার একটা অভিমত থেকে বলছি, যেহেতু আমি যতটুকু সংসদে বসে যারা বুঝলাম, সেই অভিমত থেকে বলছি যে কিন্তু যাই আপনি জিজ্ঞাসাবাদ করেন না, কারণ 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে হাজির করতে হবে। অতএব এই বিষয়টা যখন তোলা হবে পরবর্তীতে, তখন এই গুমের সংজ্ঞাটা নিয়ে আলোচনা হবে। একজন ফৌজদারি অপরাধীকে ধরলে তাকে যদি আপনাকে সরকার বলে যে আমি নীরব থাকে, তাকে গুম ধরবেন, তাহলে তো হবে না। গুমের সংজ্ঞাটা আসলে আমাদের করতে হবে। আমার বক্তব্য, আপনাদের বক্তব্য, আরো যে স্কলার আছে তাদের স্কলাস্টিক অপিনিয়ন মানে নিয়ে কিন্তু আপনি বলছেন যে এখনো সংজ্ঞাটা পুরোপুরি কনফার্ম করা হয়নি, আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছাবে, তাই তো? জি, আচ্ছা মনিরা শারমিন, সেক্ষেত্রে ছোট করে একটা বিষয় একটু বলবেন, মানে এই যে ডিসিশনগুলো নেওয়া, আলোচনাগুলো করা, সেখানে তরুণদের অংশগ্রহণ, মানে এনসিপি থেকে যারা আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আক্তার কিংবা হান্নান মাসুদ, মানে এরকম কিছু চরিত্র রাখার তো প্রয়োজন ছিল, কিন্তু আমরা দেখলাম যে 11 দলের সঙ্গে যাদের সঙ্গে আপনাদের একটা সমঝোতা হয়েছে, সেখান থেকে জামাত ইসলামীর প্রতিনিধি সেখানে বেশি থাকছে। মানে নতুনদের না অংশগ্রহণ থাকলে তো পুরনো রাজনীতিবিদতে আমরা ঘোরাফেরা করতে থাকবো। এটা নিয়ে কোনো কথা হয়েছে কিনা আপনাদের ফোরামে? না, এটা নিয়ে আসলে আমি জানি না তারা আসলে কোন ক্রাইটেরিয়ায় কিভাবে করে এই কমিটিটা গঠন করেছে, কিন্তু আমরা
যেটা দেখছি সেটা হচ্ছে যে এই পর্যালোচনা যেটা জামাতের পক্ষ থেকে সম্ভবত এই বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, এটা কিন্তু উইথ নোট অফ ডিসেন্ট, এই যে 4টি বিষয়ের কথা বলছি। এবং এখান থেকে কিন্তু ওনারাও স্পষ্ট করেছেন যে এই জায়গাগুলো যদি ঠিক না হয় তাহলে কোনোভাবেই আসলে এই অধ্যাদেশগুলো যে ল্যাপস করে দেওয়া হচ্ছে এটা আসলে এটার সাথে ওনারা একমত না, সুতরাং ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। বাট বিষয়টা হচ্ছে যে এখনকার এই নোট অফ ডিসেন্ট তো আবার হচ্ছে মানে নোট অফ ডিসেন্টের সংজ্ঞাও তো এখন বদলে গেছে। ইউনূস সরকারের সময় নোট অফ ডিসেন্টের সংজ্ঞা একরকম ছিল, যে নোট অফ ডিসেন্ট আছে মানে হচ্ছে এটা পাস করা যাবে না, কিন্তু এখনকার নোট অফ ডিসেন্ট মানে তো আবার পাস করা যাবে। নোট অফ ডিসেন্ট মানে মানে সংখ্যালঘিষ্ঠ বিষয় এবং এরপরেও আসলে পাস করা যায়। তো সেই জায়গা থেকে ওনারা আবার হয়তো পাস করার দিকে যাচ্ছেন বা ল্যাপস হয়ে যাবে, স্বয়ংক্রিয়ভাবে ল্যাপস হয়ে যাবে 12 তারিখের পরে এই দিকে ওনারা যাচ্ছেন। এখন দেখেন যে এই আসলে দুদক, মানবাধিকার, গুম, এই 3টি অধ্যাদেশের মাদার অধ্যাদেশ হচ্ছে মানবাধিকার অধ্যাদেশ। মানবাধিকার অধ্যাদেশের ক্ষেত্রে যদি আসলে মানবাধিকারটাকে আমরা যদি একেবারে স্বতন্ত্র না করতে পারি, স্বাধীন না করতে পারি, গুম এবং দুদক এই দুইটাই আসলে কানেক্টেড টু মানবাধিকার কমিশন। কারণ এটার যে আসলে এই বিষয়টা নিয়ে যে শেষ পর্যায়ে যাবে আসলে মানবাধিকার কমিশনের কাছে। সুতরাং আমাদের উচিত আসলে মানবাধিকার কমিশনের অন্তত স্বাধীন একটা স্বতন্ত্র সত্তা হিসেবে রাখা, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে রাখা, যাতে করে আসলে এই নির্বাহী ক্ষমতার বলে আবার প্রধানমন্ত্রী যাকে বলে তাকে গুম করো এবং মানে মানবাধিকার লঙ্ঘন বলেও আসলে প্রধানমন্ত্রী বা সরকার দলীয় কাউকে ধরা যাবে না। এবং দুদক আসলে এই সরকারি যারা যেগুলো আমরা দেখেছি সেগুলো যেন আর দ্বিতীয়বার পুনরাবৃত্তি না ঘটে, ফিরে না আসে, এটাই আসলে আমাদের প্রত্যাশা। এবং এর কারণেই কিন্তু এই ওয়াকআউট থেকে শুরু করে যা দেখছেন সবকিছু। অনেক ধন্যবাদ আপনি আছেন। আমি ছোট করে আপনার মাধ্যমে জনাব এম এ আজিজ এই বিষয়ে এই আলাপটা শেষ করতে চাই। প্রথম কথা হচ্ছে মনিরা সাহেবিন যেভাবে বলছিলেন গুছিয়ে গুছিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে, মূলত সরকারি দল তো পার্লামেন্টে এটাই চায়, কিন্তু সেই জায়গা থেকে আমরা ওয়াকআউটটাই দেখছি। আলোচনার সুযোগটা নিলে তো মনিরা সাহেবের কথাগুলো সেটা নিয়ে বড় আকারে আলোচনা করতে পারতো সরকার। না, দেখেন, মনিরা শারমিন নিশ্চয়ই জানবে, প্রথম যখন সংসদীয় কমিটি প্রস্তাব আসে সরকারের পক্ষ থেকে, তখন অপোজিশন লিডার বলল যে আমাদের 50-50 মেম্বার রাখতে হবে। এটা কি বাস্তব প্রস্তাব? 2/3 মেজরিটি বিএনপির, স্বাভাবিকভাবে 1 ভাগ চাইতে পারে, যেমন এখন আছে 7-4। এটা ভেরি রিজনেবল কমিটির ভিতরে। এই 4 জন কেন পারবে না আলোচনা করতে? আর মনিরা শারমিন যেটা স্বাধীনতার কথা বলতেছে, যে রাষ্ট্রীয় একদম স্বাধীনতা, যেমন ধরুন আমার বাড়ি উত্তরাঞ্চলকে স্বাধীনতা ঘোষণা দিয়ে তো দেশ এক থাকবে না। সুতরাং কোনো প্রতিষ্ঠানে সরকারের কিছুটা নিয়ন্ত্রণ, ওইটাকে কাজ করার স্বাধীনতা দিতে হবে, কিন্তু অবশ্যই সরকারের ভিতরে থাকতে হবে। এটা তার পথ খুঁজুক। কারণ আমি তো বললাম, যে বাইডেনের উদাহরণ দিলাম, আমাদের তো সেই গণতান্ত্রিক চর্চা, মানসিকতা মানুষ তো তৈরি করতে পারিনি। এখন ধরেন সিরাজুল ইসলাম চৌধুরী, তিনি বামপন্থী, কিন্তু তিনি এখন যদি আপনি তাকে কোনো জায়গায় দিতে চান, সে রাজি হয় না। আমি জানি কোনো কিছুতে রাজি হয় না, কিন্তু তাকে প্রস্তাব দিলে কেউ নাও বামপন্থী, সব খেদাও, তাহলে নেওয়া যাবে না, এই করলে তো পাবেন না। কিন্তু আমি জানি, আমার বিশ্বাস, তার সাথে পরিচয় আছে, তাকে কোনো জায়গায় বসায় দিলে সে অবশ্যই চেয়ারের মতো করে কথা বলবে, কিন্তু এই লোকটাকে হাতে পায়ে ধরতে হবে, সে সিনিয়র লোক। আমার এখন ইউনিভার্সিটি আমরা কিন্তু এটি পারি না, আমরা করি কি, আমাদের লোক চাই। যেমন ধরেন আমি বললাম না যে আইডেন্টিফাইড লোক আমাদের চাই। এই কালচারটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মনিরা শারমিন যেটা বলছে, ধরেন যেমন মানবাধিকার কমিশন স্বাধীন হতে হবে। স্বাধীন মানে কিন্তু সরকার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া না। আমি বললাম আমরা বাড়ি পাবনা, আমি উত্তরাঞ্চল স্বাধীন করে দিলেন, তাহলে তো বাংলাদেশের অংশ এমন একজন থাকতে হবে যিনি আসলে ওই আইনটা ঠিকঠাক মতো মানবে। আচ্ছা, আমি এই আলাপটা শেষ করবো। আজিজুল বারী হেলাল, যদি আপনি কোনো আশাবাদ দেন, মানে বিরোধী দলের পক্ষ থেকে যে সমস্ত আইডিয়াগুলো আসবে আলোচনায়, সেগুলো করার সুযোগ তারা কতখানি পাবেন, মানে সেই দরজাটা খোলা আছে কিনা, এবং তাদের যে এই আস্থার জায়গাটা, যে আলোচনায় গিয়ে আমাদের কথাটা যে টিকবে, সেই আস্থাটা কি সরকারি দল দিতে পারছে? দেখেন, কার কথাটা টিকবে এটা কিন্তু আপেক্ষিক ব্যাপার, কিন্তু আমরা যে অ্যাসুরেন্সটা দিয়েছি, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন, আইনমন্ত্রীর কথা বলেছেন, এবং বলেছেন যে যে বিষয়গুলো তোলা হয়নি এই বিষয়গুলোকে আইনি আরো স্ট্রেনথেন করে আমরা লুফলস তো বন্ধ করে আমরা পুনরায় তুলবো। অতএব মনিরা শারমিন যে কথাগুলো বলছে, নিশ্চয়ই তাদের পক্ষ থেকে যে পার্লামেন্টারিয়ান আছে তারা সেই কথাগুলো সেখানে তুলবে। বিশেষ কমিটি, যদিও আমি বলেছি এটা অন্যায় হয়েছে জামাতে ইসলামের, তাদেরকে নেওয়া উচিত ছিল ওই কমিটিতে,
এবং নিশ্চয়ই তারা কমিটির বাইরেও কথা বলবে এবং আমরা এই এই 4টা অধ্যাদেশ যে বাদ ল্যাপস হয়েছে যে কথা বলছে, হ্যাঁ আপনি বলতে পারেন টাইম এম্বার্ড হয়েছে, তার ল্যাপস হয়েছে, কিন্তু আমরা কিন্তু কমিটেড যে উই উইল আপরাইজ বিফোর দ্য পার্লামেন্ট। এটা আমরা বলেছি, পার্লামেন্টের সামনে এটা তুলবই আমরা, এটা এই বিশেষ কমিশনে আলোচনা করে, অর্থাৎ তখন আলোচনা গুলো আরো ভালো হবে যে কি করে আমরা তুলবো, এটা আপনি কনফার্ম থাকেন। যেহেতু ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই, ছোট করে আমার একটা প্রশ্ন ছোট আছে করে ভাই, মনে সাহেব। খুবই ছোট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরেন আপনারা আলোচনা তুললেন, কিন্তু কন্ট্রোভার্টে তো আপনাদের 2/3 আছে, এখন এটা আসলে বিরোধী দলের চাওয়া কি খুব বেশি যায় আসে? এটা তো আলটিমেটলি আপনারা যেভাবে না সেভাবে পাস হয়ে যায়। আমরা এটা কিছু করার নাই। না মন্দিরা শারমিন, মনিরা শারমিন, এটা কিছু করার নাই, সংসদের এটাই সিস্টেম, কিছু করার নাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা সদস্য মুক্ত এবং স্বাধীন চিন্তা করতে হবে এই জায়গায়। জি। আমার বক্তব্য হলো, যেমন ধরেন আমি হেলাল ভাইকে বলতে চাই, ধরেন বিচার বিভাগ মাজদার হোসেন মামলার থেকে চিৎকার হচ্ছে আলাদা সেক্রেটারি স্বাধীন করা, কিন্তু ওনারা তো এটা ডাম্প করে দিল। কেন দিল? এটা কি করবে? সেক্রেটারিয়েট তো ফাংশনাল হয়ে গেছিল, লোকজন রিক্রুট হয়ে গেছে, তারপরে ওনারা ধরে বসে, তাহলে কি হবে? আজিজ ভাই, সেক্রেটারিয়েট সম্বন্ধে কিন্তু আমার একটু বক্তব্য আছে। আপনার পত্রিকাগুলো যদি পড়েন দেখবেন যে আপনার হাইকোর্টের সচিবালয় একটা সিন্ডিকেটে পরিণত হয়েছে। আপনি কি এই সিন্ডিকেটকে রেখে স্বাধীন করতে চান ওটাকে, না আপনি এখানে আইন কানুন বদলাতে চান? যে আইন কানুনের অধীনে ওই সিন্ডিকেটটা চলে, ওই যে আপনি পত্রিকার রিপোর্ট, এটা কিন্তু আমার বক্তব্য না, আপনার সমস্ত পত্রিকা লিডিং পত্রিকাগুলো নিউজ করেছে যে আপনার হাইকোর্টের বিচারালয় এটা একটা কিছু লোকের সিন্ডিকেটে পরিণত হয়েছে। আমি এখন নাম মেনশন করলে এখানে আর একটা দরকার নাই। জি। সুতরাং আমি বলছি যে আমরা অবশ্যই স্বাধীন বিচারালয় চাই, তবে সেটা নিরপেক্ষতার খাতিরে, অর্থাৎ আমরা স্বাধীন বিচারালয়ের আরো আইন কানুন আমরা প্রযুক্ত করতে চাই সেখানে, এবং এই বর্তমান যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটকে অবশ্যই আমাকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে বাদ দিতে হবে। এটা এরকম একটা চিন্তা ভাবনা আমাকে করতেই হবে, তা নাহলে আপনি এই সিন্ডিকেট রেখে স্বাধীন বিচারালয় চালাতে পারবেন না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, মনিরা শারমিন এবং আজিজুল বারী হেলাল। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও আপনাদেরকে পাবো, এবং যেই বিষয়গুলো নিয়ে আসলে মাঠ গরম হচ্ছে, বিরোধী দল নানামুখী বক্তব্য দিচ্ছে, যে ক্ষোভের জায়গায় তৈরি হয়েছে, আলোচনার মাধ্যমে হয়তো সেগুলো সংকট উত্তরণ ঘটবে। এবং অনেক ধন্যবাদ।